এন্টারটেইনমেন্ট এখানেই। গল্পের ভেতর গল্প থাকে, শহরের পাশে শহরতলি থাকে। এ শহরতলি বড় মায়াময়, রূপকথার মতো মায়াময় সেই শহরতলির মেয়ে রঞ্জনা। এক অচেনা যুবকের বাঁশির সুরে হঠাৎ তার বুকের ভেতর অজানা অচেনা এক ঝড় ওঠে। আমাদের গল্প রঞ্জনার বুকের ভেতর উথাল পাথাল সেই ঝড়ের গল্প, সবকিছু তোলপাড় করা এক প্রেমের গল্প। শরবতটা খেয়ে নাও রঞ্জনা। জানো, তোমার জন্মদিনের জন্য আমরা অনেক বড় আর জমকালো করে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। কই দেখি দেখি দেখি, আমার দিকে তাকাও তো দেখি। তুমি এখন যাও সিনথিয়া। এ কি, তোমার মুখ ভারী? কেউ কিছু বলেছে? মন খারাপ কেন? কি এমন কষ্টে তোমার চোখ মুখ একেবারে টলমল করছে বলো তো? তোমাকে বলে লাভ নেই সিনথিয়া, তুমি আমাকে একটু একা থাকতে দাও। তাই বললে কি হয়? আমায় তো জানতে হবে। মার কথা মনে পড়ছে? তুমি আমাকে কেন বিরক্ত করছো? আচ্ছা ঠিক আছে, আমায় না হয় নাই বললে, কিন্তু বাবার কাছে তো বলবে নাকি? কি যাব তোমার বাবার কাছে? কি বলবে বাবার কাছে? বলবো তোমার মনের মধ্যে ঝড় আর চোখের মধ্যে জলোচ্ছ্বাস। তারপর তোমার বাবা এসে যখন তোমাকে জিজ্ঞেস করবে, তখনও কি বাবার সামনে এভাবেই চুপ করে থাকবে? তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু এখন আমাকে একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, যাব। তার আগে তুমি এই শরবতটা খাও, এক চুমুকে শেষ করতে হবে।
না, আমি খাবো না। খাবে না বললে হবে? তুমি জানো তোমার বাবা তোমার জন্য এই শরবতটা কত আগ্রহ নিয়ে নিজ হাতে বানিয়েছেন। দেখি দাও তো, দাও। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। কি ব্যাপার জুলফিকার, তোমার জামা কাপড় এরকম ভেজা কেন? কি হয়েছে? বাড়িতে ঢোকার সময় রঞ্জনা উপর থেকে কি যেন ফেলেছে, জিনিসটা কি বুঝতে পারছি না, তবে স্বাদটা খুব মিষ্টি। স্যার আপনি হাসছেন? দেখো জুলফিকার, এরকম ভেজা কাপড়ে থাকার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। আর তাছাড়া আমি তোমাকে কাপড় চোপড় চেঞ্জ করার ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারছি না। সিনথিয়া। জি স্যার। আচ্ছা, আমার মেয়ে জুলফিকারের মাথার উপরে কি ফেলেছে? কি ফেলেছে বলো তো? স্যার, আপনি রঞ্জনার জন্য নিজ হাতে যে শরবতটা বানিয়েছেন সেই শরবত। সেই শরবত তো খেতে সুস্বাদু, ফেলে দিচ্ছে কেন? স্যার, আপনার মেয়ের মনের মধ্যে কষ্ট, আর সেই কষ্টে তার চোখ টলমল করছে। কষ্ট? কিসের কষ্ট? কেন কষ্ট পাচ্ছে আমার মেয়ে? কি আশ্চর্য, ও কষ্ট পাবে কেন? তা তো বলতে পারবো না, তবে গত কয়েকদিন ধরেই খেয়াল করছি বাইরে থেকে ফিরে আসার পর মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকে। এই একটু আগে আমি যখন তার জন্য শরবত নিয়ে গেলাম। কি আশ্চর্য, আমার মেয়ে কষ্ট পাবে কেন? কিসের জন্য তার এত কষ্ট? সিনথিয়া, কি হয়েছে রঞ্জনার? তা তো জানি না, আমি তার বাইরের খবর রাখি, ভেতরের খবর জানবো কি করে? তবে রঞ্জনার মনোকষ্টের খবর শুনে স্যারের আগে কিন্তু আপনারই ছুটে যাওয়া উচিত ছিল। নারীর মন যে জয় করতে চায়, নারীর মনের খবর তো তারই জানতে হবে, তাই নয় কি? রঞ্জনার মনোকষ্ট হবার কারণ কি? একটা বাঁশির সুর শোনার জন্য আমার মেয়ে ছটফট করবে, আর আমি এই এলাকার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে সেই বাঁশিওয়ালাকে খুঁজে আনতে পারবো না? এটা হতেই পারে না। আমি 24 ঘন্টার মধ্যে আমার এলাকার সমস্ত বাঁশিওয়ালাকে তোর সামনে এনে হাজির করব মা। আমার না একটা বাঁশির সুরের জন্য আমার মেয়ের চোখের জল, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। শুধু শুধু বাঁশি কেন, তোর জন্য এই বাড়িতে অনেক বাদ্য বাজনা বাজবে, অনেক বাদ্য বাজনা। শুধু আমার শোনা সেই বাঁশির সুর হলেই চলবে বাবা? বললাম তো তোকে মা, এলাকার সমস্ত বাঁশিওয়ালাকে আমি 24 ঘন্টার মধ্যে তোর সামনে এনে হাজির করব। আমি আমার রাজকন্যার চোখে আর কোনো জল দেখতে চাই না। এবার আমি আমার মায়ের মুখে হাসি দেখতে চাই। আগে তুমি সেই বাঁশির সুর খুঁজে বের করো বাবা। অবশ্যই বের করব, তোর শোনা সেই সুর অবশ্যই আমি খুঁজে বের করব। সেই সুরের বাঁশিওয়ালাকে তোর সামনে নিয়ে আসলেই তো সমস্যার সমাধান হবে, তাই না? জুলফিকার। জি স্যার। জুলফিকার। জি স্যার।
তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। রঞ্জনার পানি প্রার্থী হিসেবে তুমি কতটুকু যোগ্য তার প্রমাণও হয়ে যাবে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে। আপনি আদেশ করুন স্যার। আগামী 24 ঘন্টার মধ্যে এলাকার সমস্ত বাসিওয়ালাকে আমার বাড়িতে এনে হাজির করবে। আমি রঞ্জনাকে কথা দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি হাজির করব। আমি কিছু বুঝতে পারছি না সিনথিয়া, বাসিওয়ালাতে কি হবে? বাঁশির সুরের জাদুতে কি আছে কে বলতে পারে। হয়তো আপনার কপাল পড়বে, হয়তো বা আপনার এতদিনের স্বাদ স্বপ্ন সব কিছু ধুলে গড়াবে। কি বলছো তুমি এসব? আমি এখনো আসল ঘটনা জানি না, তবে আপনার জন্য জানবার চেষ্টা করব। তার আগে স্যার আপনাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা পালন করুন। একটা বাঁশির সুর, সেই সুর আমাকে আঘাত করেছে সিনথিয়া। আমার হৃদয়কে আচমকা বিদীর্ণ করে দিয়েছে। সেই সুর শুনতে পেলেই আমার জীবন আবার আনন্দে ভরে উঠবে। যদি সেই সুরে দেখা না পাই, আমার জীবন মূল্যহীন হয়ে যাবে সিনথিয়া। জীবনের সমস্ত আনন্দ আমি আজ হারিয়ে ফেলেছি। শুধুই কি সুর, নাকি সুরের সঙ্গে আছে কোনো সুরের জাদুকর? আমি এত কিছু বুঝতে পারিনি সিনথিয়া। নির্জন দুপুরবেলা সেই সুর হঠাৎ ভেসে এলো আমার কানে। আমি খুঁজতে খুঁজতে বের করলাম সেই সুরের জাদুকরকে। এগিয়ে যাব, ঠিক তখনই চোখ মেলে চাইল। দু পলক তাকানোর পরেই সে হারিয়ে গেল। আমার মনে হলো যে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তারপর চোখের পলকে হারিয়ে গেল পথের বাঁকে। আমি ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়লাম। তাকে আমি হারিয়ে ফেললাম সিনথিয়া। হয়তো আর কখনো তাকে খুঁজে পাবো না আমি। স্যার যখন তোমাকে কথা দিয়েছে তখন নিশ্চয়ই তাকে ধরে আনবে, আর সেই বাঁশিওয়ালাকে এনে ফেলবে তোমার পায়ের কাছে। না, না কেন? তাকে আমার পায়ের কাছে কেন এনে ফেলবে? তার বাঁশির সুর যে আমি আমার হৃদয়ে মাখতে চাই।
স্যার, বাসিয়ালা আসতে শুরু করেছে। 4 জন এসেছে, আজকে সারাদিন ধরে তারা আসতে থাকবে। সারাদিন আসতে থাকবে? এত বাসিওয়ালা? আমার এলাকায় এত বাসিওয়ালা আছে? কি বলছেন স্যার, 200-র উপরে হবে। তাদের কেউ কেউ আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অনেক বড় বড় জায়গায় বাজায় তারা। কত দারুণ সব ফিউশন তৈরি করে, আপনি শুনলে অবাক হবেন স্যার। নহবত খান নামে একজন বৃদ্ধের সন্ধান পেয়েছি, রীতিমতো বাঁশির জাদুকর, বাঁশিতে ঝড় তুলতে পারে সে। ও শুনলে রীতিমতো পাগল হয়ে যাবে। তাহলে শুরু করতে বলো, রঞ্জনা ওখান থেকে শুনবে, আমি ওর পাশে গিয়ে বসছি, শুরু করো। সারা রাত অনেক খাটুনি গেছে স্যার, এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাঁশিওয়ালা খুঁজে বেরিয়েছি। এ এক অন্যরকম অভিজ্ঞতা, আমার নিজেরই কোনো ধারণা ছিল না আমাদের এলাকায় এত বাঁশিওয়ালা। তবে স্যার, আমি মনে হয় স্যার আমার যোগ্যতা প্রমাণ রাখতে পেরেছি স্যার। এলাকার সমস্ত বাঁশিওয়ালাকে খবর দেওয়া হয়েছে, আর কেউ বাকি নেই। বাঁশির সুর শুনে সেটা নিশ্চিত করবে রঞ্জনা। এখন আর দেরি করো না, শুরু করতে বলো। জি। আমি ওখানে যাচ্ছি। সুলফিকা, সামান্য একটা বাঁশিওয়ালাকে তুমি খুঁজে বের করে আনতে পারলে না। এইরকম একটা অপদার্থ নিয়ে আমি এতদিন যাবৎ চলছি, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। কিসের ভরসায়, কিসের ভরসায় তোমার মতো একটা অপদার্থের হাতে আমি আমার রঞ্জনাকে তুলে দেবো বলতে পারো? এখনো 24 ঘন্টা পার হয়নি স্যার, আমি আবার যাচ্ছি। যে করে হোক আমি ওই বাঁশিওয়ালাকে খুঁজে বের করে আনবো। সারাদিন এভাবে মনমরা হয়ে থাকলে চলবে? তুমি না হাসলে যে এ বাড়িটাও হাসে না। তুমি কাঁদলে এ বাড়ির সমস্ত কিছু কাঁদে। সারাটা দিন কিছু খাওনি, এখন একটু কিছু মুখে দাও। আমি কিছু খাবো না সিনথিয়া, সেই সুর শুনতে না পেলে আমি মরে যাব। তুমি কিচ্ছু ভেবো না, তোমার বাবা যখন তোমাকে কথা দিয়েছেন তখন ঠিক তাকে ধরে নিয়ে আসবে। কি করে খুঁজে পাবে ওকে? আমার মন বলছে সে এই এলাকায় থাকে না, হয়তো ঘুরে বেড়ায় এক এলাকা থেকে আরেক এলাকায়। এত বড় পৃথিবী থেকে একজন মানুষকে কি করে খুঁজে আনবে বাবা? পারবে,
তুমি তোমার বাবার উপর আস্থা রাখো, সে তার মেয়ের জন্য পৃথিবী তোল পার করে খুঁজে আনবে সেই বাঁশিওয়ালাকে। আমার কথা সত্যি হয় কিনা দেখো। স্যার, এ হচ্ছে সেই কালপিট। আমাদের এলাকায় নির্জন দুপুরবেলা পথে পথে বাঁশি বাজিয়ে বেড়ায়। অনেক কষ্টে তাকে খুঁজে বের করেছি। এলাকা থেকে পালাচ্ছিল, নদীর ঘাট থেকে ধরে এনেছি। তুমি ভর দুপুরবেলা রাস্তায় রাস্তায় বাঁশি বাজাও? স্যার, এখন থেকে আইন করে দিন, ভর দুপুরবেলা বাঁশি বাজানো একদম নিষিদ্ধ। চুপ করো তো জুলফিকার, আমাকে কথা বলতে দাও। যুবক, শোনাও তোমার বাঁশি, শুনি তোমার বাঁশিতে কি জাদু আছে, কি এমন সুর যা শোনার জন্যে আমার কন্যা এত ব্যাকুল হয়েছে, শোনাও। খাওয়ার জন্য চেষ্টা পেয়েছি। জুলফিকার, জি স্যার। নিজের সঙ্গে জিদ করে কি হবে বলো? চলো, এখন একটু কিছু খাবে। আমি বলছি তো তোমাকে আমি কিছু খাবো না। কেন তুমি বুঝতে পারছো না? আমি সব কিছু বুঝতে পারছি, তারপরও বলছি। না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো, চলো। তুমি কেন বুঝতে পারছো না যে আমি খাবো না? একই কথা বারবার কেন বলছো? এসে সুর, এসে যুবক। সুন্দর সুন্দর তোমার বাঁশির সুর। কি নাম তোমার যুবক? রতন। মায়ের খুব আদরের ধন ছিলাম, তাই নাম রেখেছিলেন রতন। রতন মানে রত্ন। রতন সে কারো কাছে হীরা মুক্তা মানিক, আবার কারো কাছে জল কাদা। তাই আমার মা বলতেন, মাটির চাইতে বড় রত্ন আর কিছুই হতে পারে না। আর আমি আমার মায়ের কাছে ছিলাম এক টুকরো মাটির মতো, যে মাটিতে সুরের জল মেশালে কাদা হয়ে যায়। বেশ বেশ,
তুমি আমার কাছে থেকে যাও। রঞ্জনাকে প্রতিদিন বাঁশি শোনাবে। পারিশ্রমিক নিয়ে তুমি ভেবো না, তুমি যা চাও তাই পাবে। সুরের দাম কেমন করে দেবেন স্যার? ওটা তো আপনার সাধ্যে কুলাবে না। কি বলতে চাও তুমি? তুমি জানো আমি কে? এই এলাকার সবচেয়ে ধনী এবং প্রতাপশালী ব্যক্তি আমি। আর তোমার এই বাঁশির সুর আমি কিনতে পারবো না। আপনি রাজা হন বা বাদশাহ হন, আমার সুরের দাম আপনি দিতে পারবেন না। আর আমিও কোনো মূল্যে আমার সুর বিকাবো না। বাজে তর্ক করবো না তোমার সঙ্গে। স্যার, আমি মনে হয় আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করতে পেরেছি। আমার মনে হয় আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। বেশি কথা বলো না তো। তুমি ওকে নিয়ে যাও, ওর থাকার ব্যবস্থা করো। নিশ্চয়ই, আসো। আকাশটা কেমন ঝলমল করছে তারার আলো। এতে আকাশের কোনো হাত নেই, হাত নেই তারাদেরও। কারণ আজ আকাশটা তোমার বুকের ভেতর। আজ আমার ঘুমোতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে সুরের পানে ছুটে যাই। কোথায়? বাঁশিওয়ালার কাছে? দয়া করে আমাকে যেতে মানা করো না। তুমি কি পাগল হয়ে গেছো? কেউ যদি দেখে ফেলে নির্ঘাত তোমার বাবার কাছে বলে দিবে, আর তখন হয়তো এ বাড়ি থেকে বাঁশিওয়ালাকে তাড়িয়ে দেওয়া হবে। আমি আর কিছু শুনতে চাই না সিনথিয়া, তার কাছে আমার যেতে দাও। একবার তার চোখের দিকে তাকিয়ে দেখতে চাই কি আছে ওই চোখের ভিতরে। কেমন করে এমন সুর তোলে তার বাঁশিতে।
থেকে আসে এই সুর? কেমন করে বাজাও এই বাঁশি? কার জন্য বাজাও? আমার মা শিখিয়েছেন আমাকে এই সুর। তারপর তিনি আমাকে বলেছেন, এবার তুই বাড়ি থেকে বেরিয়ে পড়। তোর এই সুর শুনে যতদিন না পর্যন্ত কেউ তোর কাছে মন্ত্রমুগ্ধ হয়ে ছুটে আসে, ততদিন যেন আমি এই এলাকা থেকে আরেক এলাকায় ছুটে বেড়াই। তবে ওই দিন এমন করে পালিয়েছিলে কেন? সেদিন তো আমি বুঝতে পারিনি যে আমার বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধ হওয়া তুমি সেই মেয়ে। এখন বুঝতে পারছো তো রতন? পারছি। আমি তোমাকে আমার মার কাছে নিয়ে যাব। কোথায় থাকেন তোমার মা? কাছে ভাবলে খুব কাছে, আবার যদি দূরে ভাবি তাহলে অনেক দূরে। তোমাদের এই এলাকার পথ ফুরলে শুরু হয় গ্রামের পথ। সেই গ্রামের পথ ধরে একটু হেঁটে গেলে একটা ছোট্ট ঝাউবন, তারপর সেই বুড়ো অসৎ। সেখান থেকে যেতে হবে বাঁয়ে। সেই রাস্তা ধরে গেলেই খুড্ডিহাটির মেলা, যেখান থেকে আমি আমার এই বাঁশিটা কিনেছি। কাল রাতে আমার মেয়ের কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল সেটা কি তুমি বুঝতে পারছো সিনথিয়া? তোমাকে কেন রাখা হয়েছে? আমার মেয়ের ভালো মন্দ দেখার জন্য তোমাকে রাখা হয়েছে। কি করছো তুমি? কোথাকার কোন রাস্তার বাসিওয়ালার সঙ্গে আমার মেয়ে এতদিন ধরে মেলামেশা করছে, আর কিছুই টের পেলে না তুমি? নাকি সবকিছু জেনেও ইচ্ছে করে তুমি আমার কাছে সবকিছু গোপন করেছো? চুপ করে আছো কেন? আমার প্রশ্ন জবাব দাও। এই ঘটনা জানাজানি হয়ে গেলে সমাজে আমার মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে? এই মেয়ে মান সম্মানের কি বুঝবে? মান সম্মানের বিষয়টা যদি বুঝতো তাহলে তো সারাক্ষণ চোখে চোখেই রাখতো। তুমি চুপ করো জুলফিকার। ওর সঙ্গে আমার এখনো কথা শেষ হয়নি। অবশ্য ওকে দোষ দিয়ে কি লাভ? বড় ভুল তো করেছি আমি। সারা শহর খুঁজে আমি নিজেই আমার মেয়ের সর্বনাশ ডেকে এনেছি। এখন তাহলে কি করব স্যার? এখন রঞ্জনাকে বলতে হবে যে বাসিওয়ালা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আশা করি কিছুদিনের মধ্যে রঞ্জনা ওই ছেলেটাকে ভুলে যাবে। যদি ভুলতে না পারে স্যার? পারতে হবে, অবশ্যই পারতে হবে। রাস্তার এক ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো নাকি? তুমি এখন যাও সিনথিয়া, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলবো। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি বাসিওয়ালাকে চলে যেতে বলেছি, কিন্তু সে রাজি হচ্ছে না। সে নাকি সঙ্গে করে রঞ্জনাকে নিয়ে যাবে। ওকে আমার কাছে নিয়ে এসো, যাও। আচ্ছা, এই যে তুমি আমার সাথে আবার দেখা করতে এলে, তোমার বাবা জানলে কিন্তু অনেক রাগ করবে। বাবা রাগ করবেন, হয়তো তাড়িয়ে দিবে, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবো না। কথা দাও। এই কথা আমি কি করে দিই রঞ্জনা? আমি হয়তোবা তোমাকে কথা দিতে পারি যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছে আবার ফিরে আসবো।
তোমার কান পর্যন্ত আমার বাঁশির সুর যাবে, সেই সুর ধরে তুমি পৌঁছে যাবে আমার কাছে। কিন্তু রঞ্জনা, তুমি আবার এসছো, তুমি আবার এসছো এই বাঁশিয়ালার কাছে। কেন বারবার ভুলে যাচ্ছ তুমি এই এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ঘরের একমাত্র কন্যা? এই ঘুরে এই বাঁশিয়ালার সাথে তোমাকে মানায়? সে তো তোমার সঙ্গেও আমাকে মানায় না জুলফিকার। তোমাকে আমি আমার বাবার একজন সামান্য চাকর ছাড়া কিছুই ভাবি না। তুমি একজন সামান্য চাকরই নও, তুমি একটা অসুর। একটু অসুরের সঙ্গে সুরে মিলবো কি করে বড়? এই যে ভবঘুরে যুবক, ওর কাছে রয়েছে সুর। সুর ছেড়ে আমি অসুরের সাথে কিভাবে থাকবো? থাকবা কি থাকবা না সেটা সময় বিবেচনা করে দিবে রঞ্জনা। এই এসো আমার সঙ্গে। তুমি তাকে কোথায় নিয়ে যাবে? তোমার বাবা ওকে ডেকেছে, আসো। তোমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে যুবক। আমার অপরাধ? তোমার অপরাধ কি সেটা তুমি খুব ভালো করেই জানো যুবক। আমি অবশ্য তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না, তোমাকে যথেষ্ট সম্মানই দেয়া হবে। আর আমি যদি এলাকা ছেড়ে না যাই তবে? তবে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। যে আঙুল দিয়ে তুমি বাঁশিতে সুর তোলো, হয়তো সেই আঙুল কেটে নেওয়া হবে অকস্মাৎ। আমার সুর তো সর্বত্র ছড়িয়ে আছে মাননীয়। সেই সুর ছড়িয়ে আছে ভোরের আলোর সঙ্গে, ডাহুকের ডাকের সঙ্গে, ঝিঝিদের গানের সঙ্গে। সেই সুর মিশে আছে স্কুলের ঘন্টা আর জাহাজের ভেপুর সঙ্গে। পায়ের নুপুর, জলের তরঙ্গ, মেঘের নিনাদ, এমনকি বাতাসের সাথেও সেই সুর মিশে গেছে। আমার হাতের আঙুল কেটে অথবা আমাকে আপনার এলাকা ছাড়ো করে আপনি তো সেই সুর মুছে ফেলতে পারবেন না। আমি চাই তুমি এই মুহূর্তে আমার এলাকা ছেড়ে চলে যাবে, একবারও পেছনে ফিরে তাকাবে না। জুলফিকার, এই অর্বাচীনকে যেভাবে খুঁজে এনেছিলে ঠিক একইভাবে আমার এলাকা থেকে বের করে দাও। বেতনভুক্ত সামান্য কর্মচারী মাত্র। তিনি আমাকে তোমার গভর্নেন্স হিসেবে নিয়োগ করেছেন। সুতরাং তিনি আমাকে যা কিছু বলতে বলবেন আমি তাই বলবো, যেভাবে বলতে বলবেন আমি সেভাবেই বলবো। না, তুমি তা বলবে না। তুমি আমাকে সেইভাবেই বলবে যেটা সত্যি। আমার সেই ক্ষমতা নেই। আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই রঞ্জনা। রাগ যদি দেখাতে হয় তুমি তোমার বাবাকে গিয়ে দেখাও, কারণ এই এলাকায় কে থাকবে আর কে থাকবে না সেটা তিনি ভালো বলতে পারবেন। সিনথিয়া বলেছে রতন চলে গেছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না মা?
ওই ছেলে তো ওই রকমই, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোর ছেলে, ভ্যাগাবন, বাউন্ডুলে, যাযাবর, এক জায়গায় থাকার ছেলে না সে। কিন্তু তোমরা তাকে তাড়িয়ে দিয়েছো বাবা। মারে, আমরা তুমি আর কোনো মিথ্যে কথা বলবে না। আমি আজ রতনকে খুঁজতে বেরোচ্ছি, যে পর্যন্ত খুঁজে না পাই সেই পর্যন্ত আমি বাড়ি ফিরবো না বাবা। এসব কি কথা বলছে আমার রাজকন্যা? দরকার হলে আবার তাকে আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি জুলফিকার সাথে আমাকে বিয়ে দিবে বলে ভাবছো? তা কখনোই হবার নয়। আমি যদি বিয়ে করি তাহলে আমি রতনকে বিয়ে করব। তোমার একটু ঘুমানো দরকার মা, ঘুমালে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি রতনকে খুঁজতে যাচ্ছি বাবা। তুমি কোথাও যাবে না। আমি যাব, তুমি কোনোভাবে রতনের কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না বাবা। মারে, আমি ভুল করেছি। শোন, তোকে যেতে হবে না, আমি নিজে ওই ছেলেকে খুঁজে বের করব। আমি এক্ষুনি জুলফিকারকে বলছি, যেখান থেকে পারে ওই ছেলেকে ও ধরে নিয়ে আসবে। ঠিক আছে? জুলফিকার, জুলফিকার! কেমন আছো হে বাসিওয়ালা? ভালো আছি। ভালো আছো? ভালো। তোমাকে দুটো সংবাদ দিতে এলাম রে ভাই। সুসংবাদও আছে, দুঃসংবাদও আছে। এই, তুমি আগে কোনটা শুনবে বলো তো? তোমার যেটা আগে বলতে ইচ্ছে করে বলতে পারো। দুটোই একসঙ্গে বলি। রঞ্জনার সঙ্গে আমার বিয়ে, আর বিয়ের পর তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। তবে রঞ্জনা যদি বিয়েতে রাজি না হয়, প্রতিদিন একটা একটা করে আঙ্গুল কেটে রঞ্জনার কাছে পাঠানো হবে। তাহলে তো তুমি আর বাঁশি বাজাতে পারবে না। কে বললো পারবো না? আর বাঁশি বাজাতে আঙ্গুলের কি দরকার? দরকার নেই না, দরকার নেই। আরে ভাই, সুরের জন্ম তো আঙুলে হয় না, সুরের জন্ম হয় অন্তরে। থাক, এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। এসব কথা তোমার মাথায় ঢুকবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাই, যে মেয়েটা কখনো তোমাকে ভালোবাসতে পারবে না, তাকে তুমি বিয়ে করার জন্য এত ব্যস্ত হয়েছো কেন? কারণ আমি তাকে চাই। আমি তাকে চাই কারণ তাকে বিয়ে করলে তার বাবার এত এত সম্পদের মালিক হব আমি। এই লোভ, এই লোভই একদিন তোমাকে ধ্বংস করবে। আর তোমার ধ্বংস যে তুমিই ডেকে আনছো, সেটা কিসের জন্য? সুর, সুরের ধ্বংস কখনো হয় না। সুরকে ধ্বংস করতে গেলে বরং ওটা আরো সুন্দর হয়ে ওঠে। জুলফিকার, যেভাবেই হোক তুমি ওই ছেলেটিকে আবার খুঁজে বের করে নিয়ে আসো। আমি তাকে অনেক খুঁজেছি স্যার। আমি নিশ্চিত এই এলাকা ছেড়ে বাঁশিওয়ালা চলে গেছে। এখন তাহলে কি হবে? মেয়ের প্রতি ভালোবাসায় আপনি অন্ধ হয়ে গেছেন স্যার। একটা রাস্তার ভব ঘুরে কি করে রঞ্জনার যোগ্য হয় একবার ভেবে দেখেছেন? আচ্ছা, আপনি কি চান এলাকার মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করুক? আমার আমার কি করার আছে জুলফিকার?
আরো 2 দিন যেতে দিন স্যার, দেখবেন বাসিওয়ালা রঞ্জনাকে ভুলে গেছে। সবচাইতে ভালো হয় যদি বিয়েটা হয়ে যায়। বিয়ের পর রঞ্জনা ভুলেও বাসিওয়ালাকে আর একটিবারের জন্য মনে করবে না। কালের ধুলোতে ঢেকে যাবে প্রেম। আপনার আভিজাত্য রক্ষার জন্য, রঞ্জনার সম্মানের জন্য আমি সব সময় আপনার পাশে আছি স্যার। আর এসবের জন্য আপনাকে আরো কঠিন হতে হবে, শক্ত হতে হবে। রতন, আমরা এখন কোথায়? আমরা এখন তোমার কল্পনায় রঞ্জনা। তা কি করে হয়? এই যে আমি তোমার হাতে স্পর্শ করে আছি, তোমার এই হাতের স্পর্শ আমার সারা শরীর জুড়ে উপভোগ করতে পারছি। এই অনুভূতিও কি স্বপ্ন? শান্ত হও, দেখবে তোমার রতন ঠিক ফিরে এসেছে। কিচ্ছু হবে না রতনের, কিচ্ছু না, একদম একদম না। রতন, আরো জোরে ঘোড়া চালাও, আরো জোরে। এই এলাকা ছেড়ে আরো অনেক দূরে নিয়ে যাও আমাকে। আরো জোরে ঘোড়া চালাও, আরো জোরে। রতন, তুমি শব্দ এখানে? করো না, চলো। কোথায়? আমার মার কাছে, আমাদের গ্রামে।
ভয় পেও না, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এখানে অপেক্ষা করছি। তুমি আমাদের সাহায্য করছো সিনথিয়া? কিন্তু বাবা যদি... তোমার বাবা সব জানেন। কোথাকার কোন এক ভবঘুরে বাঁশিওয়ালা এই এলাকার সব থেকে প্রভাবশালী মেয়েকে নিয়ে পালাবে, সেটা তিনি মানতে পারছেন না। কিন্তু একজন বাবা তার রাজকন্যার ভালোবাসায় কিভাবে বাধা হয়ে দাঁড়াবেন? আমি তোমাদের জন্য একটা উপহার এনেছি। এই সাইকেলটা তোমাদের জন্য এনেছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার কোনো বাঁশিওয়ালাকে অনেক বছর পর এই এলাকায় পাঠিও। হয়তো কোনো রঞ্জনা তার জন্য অপেক্ষা করবে। সাবধানে থেকো।